আমি যখন ছোট ছিলাম তখন আমি সবসময় বোর্ডে কি এসেছে, বোর্ডে কি কি প্রশ্ন আসলো সেগুলো ফলো করতাম। তো দেখবেন যে ওই গাইডের পেছনে ওই বিগত সালের অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকে, 17 সাল, 16 সাল, 15 সাল, 14 সাল, 13 সাল, অনেক আর কি দেওয়া থাকে, তাই না? আমি ওইগুলোই ফলো করতাম, কারণ আমি জানি যে পুরো বই পড়ে আমার কোনো লাভ নেই। কারণ আমি জানি যে যেইখানে বোর্ডে যেইগুলো ফলো করে আমাকে মানে ততটুকু পড়তে হবে। সারা বছর আমি বেশি একটা পড়তাম না। আমি শুধু পরীক্ষার আগে শুধু বোর্ডের ওই কোয়েশ্চেনগুলো ফলো করে নির্দিষ্ট স্পেসিফিক জায়গায় পড়তাম, ঠিক আছে? এবং আমি মনে করি যে মানে অন্যান্যদের চেয়ে মানে অনেক ভালো রেজাল্ট আমি করতাম, ঠিক আছে? কারণ আমি জানি যে এই প্রশ্নগুলো আমার কমন পড়েছে। আমি ওইভাবে প্রিপারেশন নিতাম। আমি কমন কিছু মানে অত মানে হয় না যে আপনি যদি মানে ইয়ে করেন, গাধার মতো করেন, আপনার সব জায়গায় আপনি পড়লেন, অনেক কিছুই জানলেন, কিন্তু আসল জায়গাটা আপনি বুঝতে পারলেন না যে কোথা থেকে প্রশ্ন করে। তখন আপনি যতই পড়েন, যতই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হন না কেন, আপনি কিন্তু ওই অ্যান্সারটা করতে পারবেন না, ভালো করে লিখে আসতে পারবেন না, ঠিক আছে? তো আমি ইয়ে বলেন, ইংলিশ বলেন, অঙ্ক বলেন, সবগুলো এইভাবেই ফলো করতাম, ঠিক আছে? এবং কমনও পেয়ে যেতাম। তো আপনারা বোর্ড, এখন এখানে তো বোর্ড নেই, আইএলটিএস এক্সামটা তো বোর্ডের ব্যাপার না, এটা আসলে ইন্টারন্যাশনাল এক্সাম। তো আপনাকে দেখতে হবে বিগত সালে কি কি প্রশ্ন এসেছে, এইগুলো ফলো করতে হবে। তো আজকে আমি এটাই দেখাবো যে বিগত সালে কি কি প্রশ্ন এসেছে, এইগুলোর ধাঁচেই আপনার কিন্তু প্রশ্ন করবে, ঠিক আছে? বিগত সাল বলতে এই যে একটু আগের বা একটু অতীতের, মানে কিছুদিন পাস্ট হয়ে গেছে, ঠিক আছে? 2-1 মাস আগের বা 7-8 দিন আগের, ঠিক আছে? এগুলো আপনাকে ফলো করতে হবে। ওকে, দেখেন। সো স্পিকিংয়ে যদি ভালো করতে হয়, অনেকে তো আসলে মনে করেন যে স্পিকিংটা অনেক হার্ড, বাট এটা হার্ড তাদের জন্য যারা আসলে বলতে পারছেন না, গুছিয়ে বলতে পারছেন না। এখন স্পিকিংটা পাওয়ার ইজি নিয়ম, ইজি ওয়েটা আমি আজকে আপনাদেরকে বলে দিব, শেয়ার করব, ঠিক আছে? তো স্পিকিংয়ে কীভাবে ভালো স্কোর করা যায়, দেখেন। স্পিকিংয়ে যে একদম জিরো, জিরো বলতে একদম নর্মালি কথা বলে, মনে করেন অ্যাটেন্ড করলেই আপনাকে 3.5 দিয়ে দিবে। বাট আমাদের তো 3.5-এ মানে কোনো কাজে আসবে না, আমাদের তো আরও 3 লাগবে। অর্থাৎ 6.5-এর উপরে না পেলে তো আমাদের কোনো কাজেই আসবে না। তো 6.5-এর উপরে পেতে গেলে অবশ্যই আরও 3 আপনাকে যোগ করতে হবে, অ্যাড করতে হবে। এইটার জন্যই আপনাকে খাটাখাটনি করতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনাকে আরও 4 লাগবে, আপনার টার্গেট হলো 7.5। তো 3 তো আপনার এমনিতেই আছে, আরও 4.5 আপনাকে জোগাড় করতে হবে, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব সেটা আমি দেখাবো। দেখেন, স্পিকিংটা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট আমি মনে করি, কারণ অন্যান্য এক্সাম দেখেন আপনি রিডিং 1 ঘন্টা, আপনার লিসেনিং 40 মিনিট, আপনার রাইটিং 1 ঘন্টা, কিন্তু স্পিকিংয়ের বেলায় দেখেন 10 থেকে 15 মিনিট, তাই না? তো এই যে 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনার শো আপ করতে হবে, নিজেকে শো আপ করতে হবে যে আপনি অনেক কিছু জানেন, আপনি কথা বলতে পারেন। তো ফ্লুয়েন্সি, হোয়াট ডাজ মিন দ্য ফ্লুয়েন্সি? ফ্লুয়েন্সি, অনেকে মনে করেন যে মানে আমাকে দ্রুত কথা বলতে হবে, ট্রেনের মতো কথা বলতে হবে, না। ফ্লুয়েন্সি এটাই যে আসলে আপনাকে মানে মানে একদম স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে পজ নিয়ে আপনি পজ নিতে পারেন, একটু থামতে পারেন, কিন্তু কোথায় পজ নিতে হবে অটোমেটিকলি ন্যাচারাল মনে হতে হবে, ঠিক আছে? এখন পজ করে একদম থেমে গেলেন, বেঁধে গেলেন, তাহলে তো হবে না। মানে এফোর্টলেসলি আপনি কথা বলে যাবেন, সেটাই হলো স্পিকিংয়ের ফ্লুয়েন্সি। এফোর্টলেসলি মানে আপনাকে কষ্ট করতে হচ্ছে না, আপনার হাবভাব দেখে যেন কনফিউজ না মনে হয়, আপনি যেন কনফিডেন্ট থাকেন। আপনি যে কথাটা বলছেন, আপনি শুধু আপনি ভাববেন না যে আমি ইংলিশে কথা বলছি। অনেকে এই এই বিষয়টা ভুল করেন, যে কথা বলার সময় মনে করেন যে আমি ইংলিশে বলতেছি। এইটা বললে তো আপনাকে ভয় আঁকড়ে ধরবে। আপনাকে মনে করতে হবে যখন আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন, আপনি শুধু আপনার কথার মানে প্রশ্নটা বোঝানোর চেষ্টা করবেন। আপনি কোন ভাষায় বলছেন এটা ভুলে যান। কারণ এই যখন আপনি ভাষার কথাটা চিন্তা করবেন, অনেক ওয়ার্ড আনতে চাইবেন, অনেক কিছু গ্যাদার করতে চাইবেন, দেখবেন যে আটকে যাবেন। তো আপনাকে স্বাভাবিক হতে হবে, আপনি জাস্ট একটু মনে করেন যে একদম ফ্রিলি কথা বলতে হবে, হ্যান্ড মুভস করতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে টিপস দিচ্ছি আপনাদেরকে কীভাবে নাম্বারটা বাড়াবেন। তো এক্সামিনারকে আসলে একটু বোকাই ভাবতে হবে, নিজেকে একটু স্মার্ট ভাবতে হবে, নিজের কাছে কনফিডেন্স অনেক রাখতে হবে, যাতে করে আপনি মনে করবেন যে উনি কিছুই বুঝে না, এক্সামিনার কিছুই বুঝে না, আমি সব বুঝি, আমি ওনাকে বোঝাচ্ছি। কারণ আপনাকে বেশি কথা বলতে হবে, ঠিক আছে? তো আপনি নিজেকে একটু মনে করেন যে এমন কনফিডেন্স রাখবেন যে আপনি অনেক কিছু জানেন, আপনি তাকে বোঝাতে এসেছেন একটা বিষয় খুলে, কারণ সে অনেক প্রশ্ন করবে, আপনাকে বোঝাতে হবে, তাই না? তো এই বিষয়টা যেন সে খুঁজে পায়, এক্সামিনার যেন আপনার ভেতরে এটা দেখতে পায় যে আপনি কিছু একটা বলছেন, তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছেন, ওকে? তো এই বিষয়গুলো খেয়াল রাখলে দেখবেন যে স্পিকিংয়ের মানে আপনার ব্যান্ড স্কোর জাম্প করবে। আরও কিছু কিছু ফ্রেজ আছে, কিছু কিছু ভোকাবুলারি আছে, এবং দেখেন যে কিসের উপর ভিত্তি করে স্পিকিংয়ের নাম্বারটা দেয়। মনে করেন যে এখানে ভোকাবুলারির উপর নাম্বার দেয়,
তারপর আপনার ফ্লুয়েন্সির উপর নাম্বার দেয়, গ্রামার মিস্টেকের উপর নাম্বার কাটা যায়, তাই না? এই বিষয়গুলো রিমুভ করতে হবে। তো আপনি দেখেন যে কি কোন কোন ক্রাইটেরিয়ার উপরে নাম্বারগুলো আছে, সেইগুলো আপনাকে ইউজ করতে হবে বা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আচ্ছা, তাহলে দেখেন এইখানে সেকশন 1-এ কী ধরনের প্রশ্ন করবে, 2-তে কী ধরনের প্রশ্ন করবে, 3-তে কী ধরনের প্রশ্ন করবে, এটা কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ। কারণ এগুলো জানলে আপনি অনেকটা মানে ক্লিয়ার হবেন, বিষয়টা আসলে অবস্কিউর থাকবে না, ক্লিয়ার হয়ে যাবেন। তো তার আগে আরেকটা কথা বলি যে আসলে আমাদের তো তারা ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট বা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে কথা বলতে বলছে না। আমাদের এই অ্যাকসেন্ট প্র্যাকটিস করার দরকার নাই। আপনি আপনার পাতলা অ্যাকসেন্টেই কথা বলেন, আপনি আপনার ওন অ্যাকসেন্টে কথা বলেন। এখানে কোনো মার্কস নেই, কোন অ্যাকসেন্টে কথা বলছেন এর উপর কোনো ভিত্তি করে মার্কস তারা দিবে না। আপনি আপনার নিজের ভাষায় বলতে পারেন, আপনার বাঙালি অ্যাকসেন্টে বলতে পারেন, তাই না? ইন্ডিয়ানরা ইন্ডিয়ান অ্যাকসেন্টে বলে কি ভালো নাম্বার পাচ্ছে না? ইন্ডিয়ানরা কিন্তু মানে কি বলবো 99% মনে করেন যে তাদের ইন্ডিয়ান অ্যাকসেন্ট, তারা অন্য কোনো অ্যাকসেন্ট ফলো করে না, এটা আলাদা একটা অ্যাকসেন্টই। সো এই অ্যাকসেন্টের উপরে বেশি মানে ভিত্তি করে নাম্বার আপনাকে দিবে না। তো আপনি আপনার নিজের একটা ভাষায় কথা বলেন, কিন্তু ফ্লুয়েন্সিটা ধরে রাখেন, দ্যাটস ইট। ফ্লুয়েন্সি জিনিসটা হলো আলাদা। তাহলে দেখেন যে আমরা এই সেকশন 1-এ আসলে কি কি ধরনের প্রশ্ন করে সেটা দেখেন। আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এবং দেখাবো যে কি কি প্রশ্ন, কি ধরনের প্রশ্ন বিগত সালে এসেছিল বা বিগত দিনে এসেছে। আচ্ছা, আমি রিসেন্ট কোয়েশ্চেন দেখাবো, ঠিক আছে? রিসেন্ট কোয়েশ্চেনটা দেখাবো। ওকে, এখন দেখেন যে সেকশন 1-এ আপনাকে কি করবে, যে ইন্ট্রোডিউস অ্যান্ড ইন্টারভিউ, এটা 4 থেকে 5 মিনিটের একটা সময় হবে, 4 থেকে 5 মিনিট। এবং আপনার এক্সামিনার এখানে জিজ্ঞেস করবে আপনার নাম থেকে শুরু করে, নাম তো অবশ্যই জিজ্ঞেস করবে, তারপর আপনার পাসপোর্টটা দেখাতে বলবে, এটা ম্যান্ডেটরি একটা কাজ। এরপরে দেখেন যে আপনার নিজের সম্বন্ধে ইন্ট্রোডিউস করতে বলবে। তো সাম কোয়েশ্চেন যেমন আপনার জেনারেল টপিক হতে পারে ওয়ার্ক, স্টাডিজ, হোম, ফ্যামিলি, ইন্টারেস্ট। মানে কি এইখানে এমন কিছু প্রশ্ন করবে, সাপোজ আপনার সঙ্গে একটা অপরিচিত ব্যক্তির দেখা হয়েছে, যে কোনো জায়গায় দেখা হয়েছে, সে কি কি জিজ্ঞেস করতে পারে আপনাকে, আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন, কি করতে ভালোবাসেন, আপনার হবি কি, এই বিষয়গুলো তো একদম জেনারেল থিংসগুলো সেকশন 1-এ আসবে। আর এই সেকশন 1-এ ভালো পারফর্ম আপনাকে করতে হবে। আর এইখানে যদি আপনি খেলে দিতে পারেন না, তো দেখবেন যে নাম্বারটা মানে একদম জাম্প করবে। মানে প্রথম ইমপ্রেশনটা মানে মেক এ গুড ফার্স্ট ইমপ্রেশন যেটা বলে। তো প্রথম দিকে ভালো ইমপ্রেশন দেখালে এক্সামিনার আপনাকে অটোমেটিকলি মানে আগ্রহের সঙ্গে আপনাকে হেল্প করতে চাইবে বা চেষ্টা করবে, ঠিক আছে? সে বুঝবে যে না, ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু স্পিক ইংলিশ। সো এটা সে বুঝবে প্রথম দিকে। আর প্রথম দিকে যদি আপনি আটকে যান, বেঁধে যান, তাহলে তো হবে না। আর এইখানে নাম্বার ওঠানোর সুযোগ, কারণ সেকশন 1টা একদম ইজি কোয়েশ্চেন করবে তারা। আচ্ছা, এবং এইগুলো কোয়েশ্চেন অনেক সময় কমনও পড়ে। আমি যেই ইয়েগুলো করাই আমার স্টুডেন্টদের কিন্তু কমন পড়ে যায়। সেকশন 1 নিয়ে তারা একদমই চিন্তা করে না, এটা এটা মানে কমন পড়ে যায়। এবার সেকশন 2 হচ্ছে লং টার্ন। দেখেন এখানে আসলে 3 থেকে 4 মিনিটের একটা ফেজ হতে পারে। তো এখানে আপনাকে একটা কিউ কার্ড দিবে, ঠিক আছে? ইউ উইল গিভেন এ টাস্ক এ কার্ড অ্যাবাউট এ পার্টিকুলার টপিক। নির্দিষ্ট একটা টপিক তারা দিয়ে দিবে। এই টপিকে আপনাকে ইউ হ্যাভ টু 1 মিনিট টু প্রিপেয়ার দ্য মনোলগ। মানে আপনাকে যেহেতু এক নাগারে কথা বলতে হবে, আপনাকে 1 মিনিট তারা সময় দিবে। তারা কিছু কোয়েশ্চেনের একটা কার্ড দিবে, ওই কার্ডে 1 মিনিট আপনাকে সময় দিবে। এর ভেতরে আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে যে আপনি কীভাবে বলেন, এবং আপনাকে কমপক্ষে এটা 2 মিনিট কথা বলতে হবে ওই টপিকে, ঠিক আছে? তাহলে আপনি 2 মিনিট কথা বলবেন এক নাগারে, এর জন্য 1 মিনিট আপনাকে সময় দিচ্ছে। ওই সময়ের ভিতরে আপনাকে আইডিয়াগুলো খুঁজে বের করতে হবে। এখন এটা যে কোনো একটা টপিক হতে পারে, আপনার একটা মেমোরেবল কোনো ঘটনা হতে পারে, মানে অতীতের কোনো ঘটনা হতে পারে, ভবিষ্যতের কোনো প্ল্যান হতে পারে, ঠিক আছে? প্রেজেন্ট নিয়ে আসলে খুব কমই বলে, ঠিক আছে? মানে ভবিষ্যৎ অথবা অতীত নিয়ে প্রশ্নগুলো করে। আচ্ছা, এগুলো কিউ কার্ড, আপনি পার্ট 2-তে দেখলে বুঝতে পারবেন। এরপরে দেখেন যে সেকশন 3 আর একটা হচ্ছে পার্ট 3 যেটা বলা হয়, এখানেও 4-5 মিনিট সময় ব্যয় করবে। এখানে আপনার নিজস্ব একটা মতামত জানতে চাইবে। দেখেন থার্ড সেকশনে ইনভলভ করে ডিসকাশন বিটুইন দ্য এক্সামিনার অ্যান্ড দ্য টেস্ট টেকার। মনে করেন যে এক্সামিনারের সঙ্গে আপনি কি করছেন, মানে তথ্যের আদান প্রদান করছেন বা একটা আলোচনা করছেন, এরকম আলোচনা টাইপের। মানে 1-এর সঙ্গে এটার একটু পার্থক্য আছে। 1 হচ্ছে সরাসরি আসলে কিছু আপনাকেই অ্যান্সার দিতে হবে, আর ওইখানে এক্সামিনার তার আপনার লজিক জানতে চাইবে, লজিক। তো লজিক্যাল কিছু অপিনিয়ন বা মতামত জানতে চাইবে। তো দেখেন যেখানে জেনারেল কোয়েশ্চেন রিলেটিং টু দ্য দেম অ্যান্ড মানে এটা আসলে সেকশন 2 অনুযায়ী আর কি 3টা হবে। মানে 2-তে যেই টপিকটা এসেছে তার উপর ভিত্তি করে 3টা কিছু ডিসকাশন পার্টে কিছু প্রশ্ন করবে আপনাকে, ঠিক আছে? এখানে একটু 1-এর চেয়ে একটু বড় করে অ্যান্সার দিতে হয়, সেকশন 1-এর চেয়ে একটু বড় করতে হয়, দ্যাটস ইট।
আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের পার্ট 1 আমরা দেখি যে 2025 সালের 7, তো 10 তারিখে যেই বিষয়গুলো এসেছে সেগুলো একটু দেখেন। পার্ট 1 এ কি কি, যে ডু ইউ লিভ ইন এ হাউস অর এ ফ্ল্যাট, ঠিক আছে, এটা কিন্তু এসেছিল। তো এটা দেখেন, তাহলে হাউস অর ফ্ল্যাটে আপনি বসবাস করছেন বা অ্যাকোমোডেশন রিলেটেড কিন্তু কোনো প্রশ্ন করেছে, এগুলো কিন্তু আমার ফাইলে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে, এইগুলো একদম কমন, মনে করেন যে পার্ট 1 একদম কমন পড়ে যায়, ঠিক আছে। তো আপনি বলতে পারেন যে আই লিভ ইন এ 2 বেডরুম 2 বাথরুম, কি আছে, স্মল কিচেন আছে অ্যান্ড সিটিং রুম আছে, শর্ট করে বললেও অসুবিধা হয় না, কিন্তু এখানে স্পেসিফিকভাবে আপনি অ্যান্সার দিতে পারেন, সরাসরি ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার দেওয়ার দরকার নেই। দেখেন তারপরে বলা হচ্ছে হুইচ ইজ ইয়োর ফেভারিট রুম, তারপরে ক্যান ইউ ডিসক্রাইব ইট, ওই রুমটাকে ডিসক্রাইব করতে হবে, মানে এরা হলো সিকোয়েন্স, মানে সিকোয়েন্সিয়াল ফলো করে, একটার পর একটা রিলেটেড কোনো প্রশ্ন করে। তারপর দেখেন ইফ ইউ কুড ইমপ্রুভ ওয়ান থিং ইন ইয়োর হোম হোয়াট উড ইট বি, তো আসলে তুমি যদি তোমার রুমটাকে ইমপ্রুভ করতে চাও বা বাড়িটাকে ইমপ্রুভ করতে চাও, তাহলে কোন বিষয়টা তুমি করবে, কোন বিষয়টা চেঞ্জ করবে বা কোন বিষয়টা তুমি ইমপ্রুভ করবে। তো বলতে পারেন যে ওয়েল ইফ আই কুড চেঞ্জ জাস্ট ওয়ান থিং আই উড প্রবাবলি চুজ টু মেক মাই বেডরুমটাকে আমি আরও ইমপ্রুভ করব। আচ্ছা, তারপরে হাউ লং হ্যাভ ইউ লিভ দেয়ার, তুমি কতদিন ওইখানে বসবাস করছো, হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট অ্যাবাউট ইট, তো তুমি এই বিষয়ে কোনটা আসলে সবচেয়ে তুমি ভালো লাগে বা ভালোবাসো। তো দেখেন পার্ট 1 খুবই জেনারেল থিংস নিয়ে আলোচনা করলো, শুধু অ্যাকোমোডেশন রিলেটেড কোয়েশ্চেনগুলো আমরা দেখতে পেলাম, ঠিক আছে। আচ্ছা, পার্ট 2 আসলে একটা প্লেসের বা মেমোরেবল একটা প্লেসের কথা বলেছিল যেটা তুমি ভিজিট করেছো, এরকম কিছু একটা বলেছে। সো সেইগুলোর কিছু কোয়েশ্চেন এখানে আছে, এই 3টে টাইপের কোয়েশ্চেন। সো পার্ট 2 তো আমরা জানি এটা কিউ কার্ড, এটা আপনাকে অন্তত ওই একটা নির্দিষ্ট একটা টপিকের উপরে 2 মিনিট কথা বলতে হবে, ঠিক আছে। এখানে জাস্ট স্টার্টিংটা দিয়েছি, ফিনিশিংটা করা হয়নি। এরপরে দেখেন যে পার্ট 3তেও খুব কোয়েশ্চেন, যেমন এইগুলো অনেক সময় 3টা করে, 4টা করে, 2টা করে, ঠিক আছে। তো এইভাবে আর কি আপনারা দেখবেন, ঠিক আছে। পার্ট 3 এবং 2টা দেখালাম। সো 1টা তো আপনারা বুঝেছেন যে একদম কমন, খুব একদম ইজি, আপনারা যদি একটু রিলেট করেন, এগুলো যদি আপনাকে কেউ প্রশ্ন করে তাহলে আপনি কিভাবে উত্তর দিতেন, এইভাবে চিন্তা করবেন। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়, যদি স্পিকিংয়ে ভালো করতে হয় আমার এই প্রথমে যে কথাগুলো বললাম ওগুলো ফলো করবেন, ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন নিয়ে বসতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আসলে নির্দিষ্ট করে বলা যায় যে আমার এই কয়টা টপিকের ভিতরে আসবে, সাপোজ এখানে 16টা টপিক থাকে, এর ভেতরেই কিন্তু আসে, ঠিক আছে। এই টপিকগুলো আপনার পড়বেন যেগুলো খুবই কমন এবং গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই কমনগুলো প্রশ্ন পড়তে পড়তে দেখবেন যে এর ভিতরে অনেক স্যাম্পল অ্যান্সারের যে প্যাটার্নগুলো আছে সেগুলো শিখে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। তো স্পিকিংটা নিয়ে যারা ভয়ে আছেন, এটা আসলে রেগুলার হয়তো 10 মিনিট অন্তত প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে ইমপ্রুভমেন্ট চলে আসবে। মানে কথা বলতে হবে, মানে শুধু পড়লে হবে না, মুখ দিয়ে বলার চেষ্টা করতে হবে, না হলে কিছুই সম্ভব না। আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, সবগুলো ভিডিও কিন্তু তৈরি করা আছে, আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, ঠিক আছে। আর যারা একদমই দুর্বল, খুব দুর্বল, যারা আসলে কোনো গাইডলাইন পাচ্ছেন না, বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন সুন্দরভাবে, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো। আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ।